28-29 তারিখ থেকে এই পানির লেভেলটা কমতে থাকবে এবং এই কমাটা খুব অক্টোবর পর্যন্ত যাবে এবং গত অগাস্টের শেষের দিকে 28-29 তারিখে যে বন্যার ভয়াবহতা ছিল, যে ব্যাপকতা ছিল, যে লেভেলে রাইজ করছিল ওয়াটার লেভেল, এখন কিন্তু এই পর্যায়ে সেই লেভেলে আসবে না। তাতে করে বন্যার পরিস্থিতি কিছুটা কয়েকদিনের জন্য একটু অবনতি হলেও তাড়াতাড়ি পানিটা নেমে যাবে এবং মানুষ সহসায় বন্যার পানি থেকে মুক্ত হবে এবং আমরা আশা করতেছি যে উইদিন 10 ডেজ এই বন্যার যে প্রভাবটা এটা চলে যাবে। এখন থেকে 10 দিন মানে আমরা ধরে নিতে পারি যে ঈদের আগেই বন্যার প্রভাব শেষ হয়ে যাবে বলে আপনি মনে করছেন? এক্স্যাক্টলি, আমি আশা করি যে এই বাড়তি যেটা সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে এখনও 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আমার সারিয়াকান্দি পয়েন্টে এবং সিরাজগঞ্জ পয়েন্টে প্রায় 80 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ডেঞ্জার লেভেলের থেকে। কাজেই এই লেভেলগুলো হয়তোবা সারিয়াকান্দিতে ডেঞ্জার লেভেল ক্রস করতে পারে আগামী রাত্রের মধ্যে, কিন্তু সিরাজগঞ্জে হয়তোবা ডেঞ্জার লেভেলের নিচে থেকে থাকা অবস্থায় পানি ফল করতে থাকবে এবং আমি আশা করি যে উইদিন 10 ডেজ এই ফলিংটা হবে, সো দ্যাট যে বন্যার যে ব্যাপকতাটা সেটা আর মানুষকে অত কষ্ট দেবে না। জনাব একে মমতাজউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরের নদীগুলো যখন উপচে পড়ছে তখন দেশের দক্ষিণাঞ্চলেও দেখা দিয়েছে বন্যা। ফেনীর মুহুরী নদীর বিজয়পুর অংশে বাঁধ ভেঙে গেছে, প্লাবিত হয়েছে ফুলগাজী উপজেলার 7টি গ্রাম, ভেসে গেছে শতাধিক পুকুর ও মাছের ঘের, পানিতে তলিয়ে গেছে ফেনী পরশুরাম সড়ক। সেখানকার খবর জানবো সহকর্মী নাজমুল হক শামীমের কাছে। শামীম, আমরা ফেনীর অবস্থা শুনছিলাম যে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে রাস্তা ভেঙে গেছে, বাঁধ ভাঙছে, নানা রকম প্রতিকূলতার অবস্থাতে আমরা পার করছি। এখন ফেনীর অবস্থা আসলে কি? খালেদ, আপনি যেমনটা বলছিলেন, গতকাল রাতে আমাদের সাথে কথা হয়েছিল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে মুহুরী নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এটার পরে ভোরবেলা মুহুরী নদীর বিজয়পুর অংশে, ফুলগাজীর বিজয়পুর অংশে প্রায় 50 মিটার বাঁধ ভেঙে গেছে। বাঁধটা ভেঙে যে ফুলগাজী উপজেলার বিজয়পুর, কিসমত বিজয়পুর, বাসুরা, কিসমত বাসুরা, মধ্যম বাসুরা, উত্তর বাসুরা এবং বড়ইয়া সহ দৌলতপুর সহ প্রায় 60টি গ্রাম প্লাবিত হয়েছে। তো আমরা সকালবেলা যা দেখেছি, ফুলগাজী বাজারের নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়ে গেছে, গ্রামের বিভিন্ন কাঁচা ঘরে পানি উঠে গেছে। আমরা আরো দেখেছি যে ফুলগাজীর সাথে যে সকল লিঙ্ক রোড গুলা ছিল, ফুলগাজীর একরাম সড়ক যেটি, ওটি প্রায় 30 মিটার ভেঙে ওই সড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলীর সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, পানি আরো কমলে ওই ফাটলকৃত অংশে তারা বাঁধ মেরামত করতে পারবে। তো এখানে একটা জিনিস বলে রাখতে চাই যে এই চলতি বছর বন্যাতে এই নিয়ে 3 দফা ফুলগাজীর মুহুরী নদীর বিভিন্ন অংশে বাঁধে ফাটল ধরে বিস্তীর্ণ এলাকাতে চাই যে এই চলতি বছর বন্যাতে এই নিয়ে 3 দফা ফুলগাজীর মুহুরী নদীর বিভিন্ন অংশে বাঁধে ফাটল ধরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তো উনি আমাকে যেটুকু জানিয়েছেন যে বৃষ্টি যেহেতু এদিকে হচ্ছে না, পাহাড়ি ঢলটার কারণেই মূলত পানিগুলা এদিকে নিচের দিকে নামছে। তো এই ঢলের পানি যদি আরো কমে তাহলে ওনারা বাঁধ মেরামত করতে পারবে আর কি। তাহলে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শামীম, আপনাকে ধন্যবাদ। রেডিও স্পিকে এবার একটি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। জানিয়েছিলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে একটি বাড়ি থেকে 2 শিশু মা বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান। কথা বলছি জনাব হাবিবুর রহমান, আপনার সঙ্গে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে 2 শিশু সহ যে পরিবারটি নিহত হয়েছে বা বাবা মা নিহত হয়েছেন, তাদের পরিচয় কি পুরোপুরি আপনারা জানতে পেরেছেন? যে বাবা বা মা তারা কি করতেন এবং শিশুটা কি করতো? জনাব হাবিবুর রহমান। না, আমরা এখনো পর্যন্ত আমরা তেমন কিছুই জানতে পারিনি। আমরা বাড়ির যে কেয়ারটেকার ছেলেটি, তার কাছে জেনেছি যে যখন ভাড়া নেয় তখন তার নিজের পরিচয় দিয়েছিল যে বাজারে সে সবজি বিক্রি করে। এই সোর্স ছাড়া আর কিছুই আমরা তার পরিচয় জানতে পারিনি এবং কখনো এক সময় তাদেরকে বলেছিল যে তাদের বাড়ি বিক্রমপুরে। আচ্ছা জনাব হাবিবুর রহমান, পরিবারের অন্য 2 সদস্যের কথা আমরা শুনতে পাচ্ছি যাদেরকে ওই বাড়িতে এখন পাওয়া যাচ্ছে না বা তারা এখন ওই বাড়িতে নেই। ওই 2 সদস্যের সাথে পরিবারটির কি সম্পর্ক?
আসলে এখানে যে বিষয়টি হয়েছে, বাড়ির মালিক নিজে থাকেন না, তিনি একজন প্রবাসী। যে কেয়ারটেকারটি আছে সেও অত্যন্ত বলবো কম বয়সী, তার বয়স হয়তো 17-18 বছর হবে। সে নিজেও ঠিক ওই বাড়ির ভালো যে দেখভাল করতে পারে সেটিও না। প্রথমে যখন ভাড়া নিতে আসে তখন অতটুকুই তার কাছ থেকে জেনেছিল, এ পর্যন্তই। এবং তাদের কি পরিচয়, তাদের ভিতরে সম্পর্ক কি, এগুলো জানার মতো ম্যাচুরিটিও কেয়ারটেকারের নেই। আমরা যে সবসময় তাদেরকে বলে থাকি যে যখন ভাড়া দেবেন ভাড়াটিয়ার পরিচয় নিশ্চিত হয়ে দেবেন, আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে বলে থাকি এবং আমরা নিজেরাও বিভিন্ন সময় গণসংযোগ করে বলে থাকি, কিন্তু এটির কিছুই তারা করেনি। এবং আরও যে আশ্চর্যজনক যে পাশের ফ্ল্যাটে যারা থাকেন একটি পরিবার, সেই পরিবারের সাথেও এই 2 মাসে তাদের কখনোই কোনো কথাবার্তা হয়নি। এবং পাশের পরিবারের সদস্যরা জানিয়েছেন যে বেশিরভাগ সময় আমরা তাদেরকে আমরা বাসায় পেতাম না, তালা মারা থাকতো রুম বাইরে থেকে। জি, পুলিশ যখন অনুসন্ধান চালিয়েছে তখন কি কোনো ফ্যামিলি ফটোগ্রাফ বা তাদের কোনো অন্য কোনো ছবি টবি কি কোনো কিছু পাওয়া গেছে, কোনো ফটোগ্রাফ বা কোনো কিছু, যাতে করে শনাক্ত করা যায় আসলে নিহতরা কে বা কারা, তাদের পরিচয়? তাদের কিছুই জি না, তাদের কিছুই পাওয়া যায়নি। বা একটা পরিবার সেখানে থাকলে তাদের কিছু কাগজপত্র থাকতে পারে বা ন্যাশনাল আইডি, এ ধরনের কিছু পাওয়া যায়নি। এবং আশ্চর্যজনক আরও যে কোনো ফার্নিচার সে ঘরের ভিতরে ছিল না। এবং রান্না বাড়া বা একটা পরিবার থাকলে যে সরঞ্জামাদি একটি বাসায় থাকার কথা সেগুলোও ছিল না। একটা মাত্র চৌকি বা বাজারের থেকে, যেটা হয়তো 500-700 টাকা দাম হবে, এরকম একটি অত্যন্ত নিম্নমানের একটি চৌকি, সেই চৌকিটাই ইউজ হতো। এবং যে অন্যান্য যে জিনিসপত্র, বিশেষ করে বিছানাপত্র যেগুলো পাওয়া গেছে সেগুলোরও অত্যন্ত নিম্নমানের, নোংরা, ময়লা এই অবস্থাতেই। তো সেক্ষেত্রে বোঝা যায় না যে তারা কোনো ওয়েল অফ, অর্থাৎ কোনো ধনী ফ্যামিলির হবে না। এবং এই অর্থাৎ রিক্সা চালক বা সবজি বিক্রেতা বা ভ্যান চালক এই টাইপেরই তাদেরকে তাদের মনে হয়েছে পোশাক পরিচ্ছদেও। এই ফ্ল্যাট বাড়িটির ভাড়া কত জনাব হাবিবুর রহমান? এই ফ্ল্যাট বাড়িটির ভাড়া কত? ভাড়া 5,000 টাকা। 5,000 টাকা ভাড়া। জি, 5,000 টাকা ভাড়া, 3,000 টাকা অগ্রিম দিয়ে তারা এই বাসায় উঠেছিল। কিন্তু ঘরে কোনো ফার্নিচার নেই, আলমারি নেই। সেও এখানে মাঝে মাঝে আসে, কেয়ারটেকার ছেলেটি। জি, ঘরে কোনো ফার্নিচার নেই, আলমারি নেই, আমরা কিছুই নেই। এমনকি রান্নাবান্নার যে বিষয়গুলো, জি না, রান্নাবান্নার আপনার যে সরঞ্জামাদি থাকে সেগুলোও কিছু নেই। এবং আমরাও গিয়ে কিছু পাইনি। চাল, ডাল, তরকারি এ ধরনের কিছুই নেই। তারা বাইরেই খেত, এটা বোঝা গেছে। হয়তো কখনো কিনে নিয়ে আসতো অথবা বাইরে গিয়ে খেয়ে আসতো, এরকমটি আমাদের কাছে প্রাথমিকভাবে। আরেকটি বিষয় জনাব হাবিবুর রহমান, হত্যা, অপমৃত্যু, শিশু অপহরণ করে হত্যা ইত্যাদি নানা রকম ভুল কারণে কেরানীগঞ্জ প্রায় শিরোনাম হচ্ছে। এই এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আপনারা কি কোনো ধরনের বাড়তি মনোযোগ দিতে হবে বলে মনে করছেন? না, আমরা অবশ্যই সর্বদাই সজাগ, আমরা সক্রিয়। এখানে যে আপনার খুনের যে বিষয়গুলো হয় সেগুলো বেশিরভাগই নদী কেন্দ্রিক। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের দিক থেকে লাশ এদিকে ভেসে আসে, সেই লাশগুলো আমাদের এখানে আসে। পরিসংখ্যানগত দিক দিয়ে এখানে খুনের সংখ্যা বাড়ে, কিন্তু বাস্তবে এখানে কিন্তু খুন হয় এই সংখ্যাটি খুব বেশি সেটা বলা যাবে না। আর যে আপনি অপহরণের কথা বলেছেন, সেটি কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে একটি বড় অপহরণের ঘটনা এখানে ঘটেছিল, যেটা আপনারা জানেন এটা ন্যাশনাল ইস্যু হয়েছিল। এবং আমরা সেটা অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু সেটা মোকাবেলা করতে পেরেছিলাম। এছাড়া এখানে আপনার খুব শিরোনাম হচ্ছে বা এরকম আশঙ্কা করার মতো কোনো ঘটনা কিন্তু এখানে নেই। জনাব হাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। কুরবানির ঈদ যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কগুলিতে আবার মেরামতের কাজ করতে হবে। ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন মহাসড়কে হাইওয়ে পুলিশ 73টি স্পট চিহ্নিত করেছে। এছাড়া মহাসড়কে যানজটের অন্যতম কারণ 80টি কুরবানির হাট, এসব হাটের তালিকাও করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে 4 লেনের কাজ চলছে। ফলে এমনিতেই এসব মহাসড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করে না। ঈদের সময় বাড়তি যানবাহনের চাপ সামলাতে তাই দরকার হয় কিছু কিছু জায়গায় খানাখন্দ মেরামত করা। ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন মহাসড়কে 73টি জায়গাকে সমস্যা কবলিত চিহ্নিত করে সংশ্লিষ্টদের জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয় দিয়েছি, এবং অলরেডি যোগাযোগ মন্ত্রণালয় থেকে সড়ক বিভাগকে এবং ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, চিটাগং 4 লেনের
প্রকল্প পরিচালকদেরকে এই তালিকা দেওয়া হয়েছে এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আগামী 4-5 দিনের মধ্যে সড়ককে চলাচলের উপযোগী করে তোলা হবে। হাইওয়ে পুলিশ জানিয়েছে এই ঈদে যানজটের অন্যতম কারণ মহাসড়কে কুরবানির হাট বসানো। তবে অনুমোদন ছাড়া মহাসড়কে বা পাশে কুরবানির হাট বসানোর চেষ্টা করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে। টোটাল 80টা গরুর হাট যেটা মহাসড়কের একেবারে সংলগ্ন মহাসড়কের পাশ ঘেঁষে বসানো হয়, যার গরুগুলো মহাসড়কে এসে যানজটের সৃষ্টি হয়। ইতিমধ্যে এই সমস্ত হাটগুলোকে সরিয়ে নেওয়ার জন্য যোগাযোগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরাও এটা মনিটরিং করছি। সংশ্লিষ্টরা বলছেন অস্থায়ী মেরামত, পরে আবারও খানাখন্দ তৈরি হওয়া, আবারও মেরামত, এই চক্র থেকে বের হয়ে আসার একমাত্র উপায় মহাসড়কগুলোতে চলা উন্নয়ন কাজ দ্রুত শেষ করা। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।